প্রিয় দর্শক, স্বাগত তৃতীয় মাত্রার আরো একটি পর্ব দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে বসা রয়েছেন। আমার ভাই আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে। শেখ শহীদুল ইসলাম, সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে যে বিরোধ নিয়ে আমরা এই অনুষ্ঠানে বহুবার কথা বলেছি, সম্ভবত আপনি এবং মেজর আখতারুজ্জামান অনেকবার কথা বলেছেন, সেটি শেষ পর্যন্ত আদালতের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে নিষ্পত্তি হচ্ছে এবং রায়টা বাংলাদেশের পক্ষে এসছে। এটি অত্যন্ত গৌরবের কথা আমাদের জন্য এবং আনন্দের কথা। সেই সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমুদ্র সীমার নিরাপত্তা আমরা কিভাবে রক্ষা করব, এখানে যে সম্পদ আছে সমুদ্রের তলদেশে, সেই সম্পদ আমরা কিভাবে সংরক্ষণ করব, সুরক্ষা দেব এবং তা থেকে আমাদের অর্থনীতিকে কিভাবে সমৃদ্ধ আমরা করতে পারি, সেই বিষয়গুলো। তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া এবং একই সঙ্গে পরামর্শ কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এবং আমি একই সঙ্গে নিজেও এই আনন্দ এবং গৌরবের সামিল হচ্ছি যে এই সমুদ্র সীমার বার্মার সঙ্গে সীমা নির্ধারণের যে মামলার রায়টি, সেটি বাংলাদেশের পক্ষে এসছে। এজন্য নিঃসন্দেহে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কতগুলো সাহসী সিদ্ধান্ত, এগুলো প্রশংসার দাবি রাখে। আমি সেজন্য আমার বক্তব্যের প্রারম্ভে এই আমাদের যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের সকলকে আমার ব্যক্তিগত আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মর্যাদায় যিনি ছিলেন, অ্যাডমিরাল খুরশেদ আলম, তিনি কিন্তু এই বিষয়টি প্রথম থেকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। অনেকটা বলতে পারেন তিনি একটা রিসার্চের মতনই করেছেন এই পুরো সাবজেক্টটাকে নিয়ে, এবং আমরা বিজয়ী হয়েছি। এই বিজয়ের অর্থ কিন্তু এখন পর্যন্ত এর ইম্প্যাক্ট আমরা ঠিকভাবে বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ভারতের সঙ্গেও আমাদের যে এই ধরনের একটা বিষয় আছে সেটার একটা রফা না হয়। কারণ আমাদের যে 28টি ব্লক আমাদের ওখানে সম্পদ আহরণের জন্য দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু 27টি ব্লকেরই এই কন্ট্রোভার্সিটা ছিল। 14টা বার্মার ভারতের সাথে এবং 13টা বার্মার সাথে। এখন এর মধ্যে আবার কতগুলো আছে, 3 রাষ্ট্রই দাবি করছে, বার্মা, ভারত এবং বাংলাদেশ। বিশেষ করে আন্দামান নিকোবরের পাশ দিয়ে যে এরিয়াগুলো, ওখানে এভাবে দাবি আছে। সুতরাং আমার মনে হয় যে আমরা আনন্দিত যে একটা রায় আমাদের পক্ষে এসছে, এবং আমরা আশা করব যে সরকার ভারতের সঙ্গে যে আর একটা আছে, যেটা 2014 সালে, ভারতের সঙ্গে যাই হোক না কেন, যেটুকু আমরা পেয়েছি সেটুকু তো থাকছে আমাদের, মানে এমন তো আবার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেরকম। কিন্তু ওই যে মহীশোপানে যদি আপনার যেতে হয়, কিন্তু মহীশোপানে কিন্তু এই 3 রাষ্ট্রেরই কিন্তু দাবি আছে। অর্থাৎ মহীশোপানের বিষয়টা সেটেল হতে হলে আমাদের কিন্তু এই ভারতের সঙ্গে বিষয়টা সেটেল হওয়ার আগ পর্যন্ত মহীশোপানে আমরা যেতে পারবো না। ওখানে কিন্তু ভারতেরও ডিসপুট আছে, 3টা রাষ্ট্রেরই দাবি আছে। যাই হোক, আমি এখানে একটা কথা বলতে চাই যে দেখুন, আমাদের এই যে সামুদ্রিক সম্পদ, এর মধ্যে 4টা প্রধান সম্পদ আছে। একটি হলো যে আমাদের এই সমুদ্রের নিচে যে তেল এবং গ্যাস খনিজ সম্পদ, এটা একটি। দ্বিতীয়টি হলো মৎস্য সম্পদ। তৃতীয়টি হলো এই বিরাট সামুদ্রিক এলাকা থেকে আমরা কয়েক লক্ষ টন আমরা লবণ এখান থেকে তৈরি করি, যেটা আমাদের আভ্যন্তরীণ চাহিদা মেটায়। এবং চতুর্থত হলো বিভিন্ন খনিজ সম্পদ, যেগুলো যেরকম জিরকন বলে একটি, যেটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, আমাদের কক্সবাজার বিচের ওদিকে এরকমের জিরকনের সন্ধান পাওয়া গেছে বলে আমরা জানি। এবং আমি যখন ওই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম শিক্ষামন্ত্রী হিসাবে, তখন ওখানে অস্ট্রেলিয়ান সাহায্যে আমরা এই জিরকনের ব্যাপারে একটা স্টাডি, এবং ওখানে একটা অ্যাটমিক এনার্জি কমিশন থেকে একটা আমরা প্রকল্প গ্রহণ করেছিলাম। সেই প্রকল্পটাই কিন্তু সফলভাবেই আমাদের সমাপ্ত হয়েছিল। তো এই যে সম্পদ আহরণ এবং আরো কোনো সম্পদ আছে কিনা, এজন্য কিন্তু আমাদের 2টো জিনিসের খুব বেশি প্রয়োজন হবে। একটা হলো সামুদ্রিক সম্পদ বিশেষজ্ঞ, কিছু
ছাত্র বা কিছু জনসম্পদ তৈরি করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের দেশে এই ওশানোগ্রাফি, এই সাবজেক্টটাকে বলে ওশানোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান, এই সমুদ্র বিজ্ঞান কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চালু এখন পর্যন্ত হয়নি। কেবলমাত্র আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেটাও আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম, সেখানে এই ওশানোগ্রাফি সাবজেক্টটা ইনক্লুড করা হয়েছিল। এবং আমার মনে হয় যে এই সমুদ্র বিশেষজ্ঞ একটা স্টক অফ ম্যান পাওয়ার দরকার টু এক্সপ্লোর যে রিসোর্সেস আছে সমুদ্রের ভিতরে সেগুলো। ওশানোগ্রাফি কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী একটা অত্যন্ত স্পেশালাইজড ক্ষেত্র এবং বিশেষায়িত ক্ষেত্র, এবং এই বিশেষায়িত ক্ষেত্রে কিন্তু বিশেষায়িত জ্ঞান না থাকলে হয় না। বর্তমান যুগটাই হলো পেশাজীবীদের প্রফেশনালিজমের। অর্থাৎ প্রফেশনালিজমকে যদি আমাদের জাগ্রত করতে হয়, তবে আমার মনে হয় যে ওশানোগ্রাফির ইমিডিয়েটলি চালু করে আমাদের এই ক্ষেত্রে যে মানব সম্পদের স্বল্পতা সেটা দূর করা। দ্বিতীয় হলো যে এই সম্পদ সঠিকভাবে আহরণ এবং এর যে নিরাপত্তা বিধান, এটার জন্য আমার মনে হয় যে বাংলাদেশের যে নৌবাহিনী বা কোস্ট গার্ড ইত্যাদি আছে, এদেরও আমার মনে হয় আধুনিকায়ন এবং এদেরও শক্তিশালী করা প্রয়োজন। কারণ আমাদের সমুদ্র সীমার আমাদের নিকট অংশ এটা পাহারা দেয় কোস্ট গার্ড, কিন্তু গভীর সমুদ্রে এটা পাহারা দিতে হবে বাংলাদেশ নৌবাহিনীকেই। অতএব এই নৌবাহিনী এবং কোস্ট গার্ড এদের শক্তিশালী করা প্রয়োজন আছে। দেখুন, এই যে মামলাটায় জয়লাভ করলো, এই মামলাটা জয়লাভ করার জন্য 2001 সাল থেকেই বাংলাদেশ নেভি তৎকালীন বিএনপি সরকারকে বলে আসছিল যে আমাদের একটা সার্ভে জাহাজ দেন, কারণ সার্ভে জাহাজ না থাকলে কিন্তু এটা করা যায় না। সেই সার্ভে জাহাজটা তারা পায়নি। 2009 সালে এই সরকার ক্ষমতায় আসার পর তারা বলল যে আমাদের সেসমিক সার্ভে এবং ব্যালটিক সার্ভে, এই দুটো সার্ভে আমাদের করা দরকার, এবং সেজন্য 80 কোটি টাকা তারা চাইছিল গভর্নমেন্টের কাছ থেকে নেবে। 80 কোটি টাকাই কিন্তু গভর্নমেন্ট তাদেরকে দিয়েছিল, কিন্তু তাদের লেগেছে 32 না 33 কোটি টাকা। বাকি টাকা কিন্তু গভর্নমেন্টকে তারা ফেরত দিয়েছে। এবং ওই যে জাহাজটা, সেই জাহাজটা আনা হয়েছিল ব্রিটেন থেকে, যুক্তরাজ্য থেকে, এই সার্ভে জাহাজটা। এবং এটা এনে এই দুটো সার্ভে যদি তারা না করতে পারতেন, তাহলে আমার মনে হয় যে এই আমাদের যে বিজয়, এই যে সব উপাত্ত এবং আমরা সেখানে উপস্থাপন করতে পেরেছি, এসব উপাত্ত আমরা উপস্থাপন করতে পারতাম না। সুতরাং আমি যেটা মনে করি যে এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হলে এবং একই সঙ্গে এই বিজয়কে আমাদের অর্থনীতি এবং দেশের স্বার্থে ব্যবহার করতে হলে আরো কিছু দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার মধ্যে এই সমুদ্রের ধরনের জন্য বিশেষায়িত জ্ঞান সম্পর্কিত যে আমাদের কি বলে মানব সম্পদ তৈরি করা, সেই অনুযায়ী আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন সরঞ্জাম এবং সেই সরঞ্জাম এবং নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে সেইভাবে শক্তিশালী করা প্রযুক্তিগত দিক থেকে, এবং একই সঙ্গে তাদের যে সরঞ্জাম, এগুলো আমি সামরিক সরঞ্জাম বলতে রাজি না, এগুলো আমাদের সামুদ্রিক নিরাপত্তা বিধানের জন্য যে সরঞ্জাম, সেই সব সরঞ্জাম প্রয়োজন। এবং একই সঙ্গে আমরা মনে করি যে এই যে সামুদ্রিক যে বিষয়টি ভারতের সঙ্গে, সেটাও আমার 2014 সালে রায় হবে। আমার মনে হয় যে এটাও যদি আর একটু দ্রুততার সঙ্গে করা যায়, তাহলে আমরা আগামীতে এখান থেকে বিরাটভাবে লাভবান হতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাদেরকে, সেই সঙ্গে ধন্যবাদ আমার এলাকার জনগণকেও। আসলে শহীদ ভাই খুব সুন্দরভাবে বলছিলেন কথাটা। আসলে একটি ব্যক্তি যদি চেষ্টা করে কোনো জিনিস, তাহলে সফলতায় পৌঁছাতে পাওয়া যায়। আমার মনে হয় অ্যাডমিরাল খুরশিদ আলম সাহেব যে একনিষ্ঠভাবে পরিশ্রম করে এসেছেন, তিনি বারবার বিভিন্ন সরকারকে বুঝাতে চেষ্টা করেছেন, সফলতা তাকে, যদিও এই সরকার একটা বিরাট রিস্ক নিচ্ছিল। আমি বলবো প্রধানমন্ত্রী এটা প্রচন্ডতম সাহসের পরিচয় দিয়েছেন, কারণ উনি যদি হেরে যেতেন তাহলে কিন্তু আমরা সারা আমাদের ইহকালের জন্য এই দাবিটা আমরা হেরে, কিন্তু ক্লেম করবার সময় তো পার হয়ে যাচ্ছিল না, সেটা বললাম। সেই আদালতে না গেলে তো বাংলাদেশ এটা পেত না। আদালতে যাওয়ার মতো যে পদক্ষেপ যাওয়ার সিদ্ধান্ত যাওয়ার,
এখানে দেখেন আমাদের এখানে সবচেয়ে বড় কাজ করেছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ ঠিক মায়ানমারের প্যারালাল হওয়ার কারণে আপনি জানেন যে পৃথিবীর যত নদী আছে বা জলাশয় আছে, দুইটি দেশ পাশাপাশি থাকলেই তার মধ্য স্রোত হল সীমানা। মিড স্ট্রিম মধ্য স্রোত হল সীমানা, নদী হোক, খাল হোক, সাগর হোক। এখন এখানে 200 বা 400 কিলোমিটার ইকোনমিক জোর এখানে কাজ করে নাই। এখানে কাজ করেছে সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব প্রান্তে মায়ানমারের পূর্ব প্রান্তে সেন্ট মার্টিন দ্বীপ। তো এই দুটার মাঝামাঝি বর্ডারটা যখন ফিক্সড হয়েছে, সেটাকে আপনি সাউথে এক্সটেন্ড করেন। এখন সাউথে আপনি লিগালি যতটুকু যাবেন তত 200 কিলোমিটার পর্যন্ত আপনি লিগালি ক্লেম করতে পারেন। তাহলে 200 কিলোমিটার যদি আমি সীতাকুণ্ডতে ক্লেম করতাম, তাহলে কিন্তু আমার আজকে অনেক পিছনে চলে আসতে হতো। আমি সেন্ট মার্টিন দ্বীপটার অবস্থানগত কারণেই আমাকে এটা এবং এই সাউথ সেন্ট্রাল বর্ডারটা আমার মেনটেন হয়েছে। এবং আপনি যেটা বলছেন আমাদের যে মহিষোপান বা মহিষোপান শব্দটা কিন্তু আমাদের কাছে মিসকনসেপ্ট, আমরা বুঝতে কষ্ট হয়। কন্টিনেন্টাল ক্লিপ বলে কিন্তু আমরা জিনিসটা সহজে বুঝতে পারি। আর কন্টিনেন্টাল ক্লিপের নিয়মটা হলো যে প্লেটটা যেখানে গিয়ে শেষ হবে, সেই প্লেটটা শুরু যদি যে স্থলভূমি থেকে হবে ওই পর্যন্ত তার ক্লিপ। এখন আমাদের বাংলাদেশটা ভৌগোলিকভাবে দেখেন, আমরা কিন্তু হিমালয়ান ক্লিপ যদি ধরি, আমরা কিন্তু হিমালয়টা কিন্তু আমাদের না, মেঘালয় আমাদের না, আসাম আমাদের না, কিন্তু তার অববাহিকায় আমরা আজকে হিমালয় যদি একটু নড়ে, বাংলাদেশ নড়ে যাবে। হিমালয় যদি কোন রকম ধস নামে, তাহলে কিন্তু হিমালয়ের ধসটা পুরাটাই হবে আমার উপরে এবং আমরা ছারখার হয়ে ধ্বংস হয়ে যাব। কিন্তু আজকে হিমালয়ের সুযোগ সুবিধা কিন্তু আমি পাচ্ছি না, কিন্তু একই কারণে সেই তৎকালীন সময় রেড ক্লিফ সাহেব সুচতুরভাবে যেভাবে আমাদের বর্ডারটাকে অ্যালাইনমেন্ট করে দিয়ে গেছেন, সেখানে কিন্তু একটা বিশাল অবিচার করে দিয়ে গেছেন আমাদেরকে। আজকে খুরশিদ আলম সাহেব ব্যক্তিগতভাবে ফাইট করে বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের কারণে আন্তর্জাতিক আদালত থেকে আমাদের দক্ষিণ সীমানাটাকে নির্ধারণ করার একটা সুযোগ হয়েছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব সীমানা কিন্তু আমার জন্য চিরস্থায়ী হয়ে গেল। এখন এটা রক্ষা করার দায়িত্ব এই জনগণের। সেটাকে নেভিকে শক্তিশালী করে হোক, সশস্ত্র শক্তিশালী করে হোক, বা জনগণ সম্পৃক্ত করে হোক, এই 200 কিলোমিটার রক্ষা আমাদের করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের সার্বভৌমত্বের দায়িত্ব হয়ে গেছে। এটা আমাদের সেটেল ইস্যু হয়ে গেছে। কিন্তু এখন আপনি কি করবেন? আপনার পশ্চিম প্রান্তে কিন্তু এরকম কোন সেন্ট মার্টিন নাই। কিন্তু সেখানে কি হচ্ছে? সেখানে রায়মঙ্গল বা এদিকে নদীটা ঘুরছে, সেখানে নদীটা কিন্তু এঁকে বেঁকে যাচ্ছে। এখানে আমার দুর্ভাগ্য কাজ করেছে কি, নদীটার শেষ মোহনাটা টার্ন নিয়েছে পূর্ব দিকে। যদি নদীটা রায়মঙ্গল নদীটা যদি পশ্চিম দিকে মুন্নিত বা সোজা না হইতো, তাহলে কিন্তু আমরা সেন্টার পয়েন্টটা পেয়ে যেতাম, আরো বেশি এরিয়া, আরো সহজ হতো। এই বিষয়টাকে নিয়ে আপনি যেটা বলে অশনোগ্রাফি পড়ানোর জন্য, আমার মনে হয় আপনি শুরু করে দিয়ে আসছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে, আপনি ভালো কাজ করেছিলেন, সেই স্বাগত জানাই, আপনাকে ধন্যবাদ জানাই। এটাকে আমাদের অন্তত আগামী 5 থেকে 10 বছরের মধ্যে অন্তত আমাদের কিছু টেকনিক্যাল হ্যান্ড তৈরি করে ফেলা উচিত। অন্তত 10-15-20 জন লোককে তৈরি করে ফেলা উচিত, যাতে তারা বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও যেন তারা এসে কমন এক জায়গায় এসে জড়ো হতে পারে। কারণ যারাই পড়াশোনা করবে তারা একদম রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি বহুমাত্রিক পড়াশোনাটা করাই, তাহলে দেখা যাবে যে একটা জায়গায় এসে সকল রাজনীতিবিদরাই ঐক্যবদ্ধ হয়েছে। যেমন আমি আশা করেছিলাম আমার রাজনীতিবিদদের কাছে, অন্তপক্ষে সরকারের এই বিজয়ের সময় আমরা শত ঐক্যবদ্ধ হবে একটা ধন্যবাদ প্রস্তাব দিতে পারি, সংসদে আনতে পারতাম, বা রাজনৈতিকভাবে যদি আমরা দেখি এটা সংসদে কিন্তু এসছে। এবং এটা ফজলুল আজিম সাহেব, সদস্য, উনি প্রস্তাব করেছেন, কারণ ওনার বাড়ি হাতিয়া। কিন্তু আমি যে কথাটা আইল্যান্ডের লোক, আমি এখানে শহীদ ভাই যে কথাটা বিনয় সঙ্গে বলার চেষ্টা করছি, দেখেন আমরা বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশনের জন্মদিনে কিন্তু আমরা অনেক নেতার পাশাপাশি এসে বসে খুব ধন্যবাদ জানাই। এখানে একদম ভুলেই যায় আমাদের অস্তিত্বের কথা। এবং আমরা দেখছেন আমাদের সোশ্যাল গ্যাদারিং এ আমরা কতটুকু পান। আপনি এটা তো শেখ হাসিনা বিজয় ছিল না, দেশের দীপমণি বিজয় ছিল না। এই খুশি আলম তো বিএনপি বা আওয়ামী লীগ করে না। এই পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেছে, তাকে পলিটিক্যাল সাপোর্টটা দিয়েছে দীপমণি, পলিটিক্যাল ডিসিশনটা দিয়েছে প্রধানমন্ত্রী। কৃতিত্বটা কার? প্রধানমন্ত্রীর পলিটিক্যাল ডিসিশনটা দেওয়াটা তার কৃতিত্ব।
দীপমণি পলিটিক্যালি সেটাকে মুভ করানোর দায়িত্ব ছিল, তারা সাকসেসফুল করেছে, কিন্তু মূল কাজটি করেছে খুরশিদ আলম সাহেব। সেটা তো কোনো দলের না, সেটা বাংলাদেশের। সবচাইতে বড় কথা হলো যিনি করুন না কেন, এটা তো আমাদের পাওয়া, আমাদের রাষ্ট্রের প্রাপ্তি, বড় পাওয়া। যেমন আমরা ওই দিন ক্রিকেট খেলায় যেভাবে আমরা ভারতকে পরাজিত করেছি চেঞ্জ করে, এটা তো আমাদের ক্রিকেট প্লেয়ার, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার ছিল। আমাদের সমর্থনটা সেখানে উচিত ছিল সবাই এক বাক্যে তাদের অভিনন্দন জানানো। আমরা কি একসঙ্গে ধাক্কা রাখতে পারতাম না অভিনন্দন জানাতে এসে আওয়ামী লীগ বিএনপি সেদিন? আমাদের টিম ক্যাপ্টেনকে অভিনন্দন জানাতে এসে আমরা দেখা দিয়ে করতে পারতাম না? এটা তো আমাদের জাতির মধ্যে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি হতো। এবং আজকের এই সমুদ্র বিজয় যদি বলি আমি, বাংলাদেশ জয় করেছে। বাংলাদেশ সরকারের প্রধান টিম লিডার এখন যিনি আছেন, তাকে ধন্যবাদ দিতেই হবে। ইট ইজ দ্য পারফরমেন্স অফ টিম লিডার। আমার কাছে আনফরচুনেট মনে হতে পারে, কিন্তু ইট ইজ এ জাতির ফরচুনেট যে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে তার সময়কালে তার করতে মেয়াদে পেরেছে। এটাই তো মানুষের টাইমটা মানে টাইমে দিবে। কিন্তু আমরা রাজনীতি হিসেবে এই যে আমরা সময়ের উপরে উঠতে পারি না, এতে আমরা নিজেকে খুব ছোট বলে মনে হয় না। এবং আমরা রাজনীতি করি বলে আজকে আমাদেরকে মনে হয় যে আমরা এমন একটা রাজনৈতিক ঐতিহ্যকে, ট্রেডিশনকে আমরা আজকে লালিত পালিত করতেছি, যেখানে আমাদের মধ্যে কোনো বিষয়েই আমরা, যেটা অপসংস্কৃতি, আমি সংস্কৃতি কথাটা মানে পরিষ্কার বলতে পারছি না, এই জন্য যে আজকে এমন হয়েছে যে আসলে সাহস পাই না এখন আর। কারণ মানে এত বেশি পার্সোনাল ভিক্টিমাইজেশন হচ্ছে, বুঝছেন না, আর এত বেশি চাটুকার হয়েছে। যেমন এই সংসদে এখন যা হচ্ছে, সংসদে গিয়েছে, আজকে আমরা সবাই লজ্জিত। দীপমণির কাছে আমরা অনেক কিছু ভালো আশা করেছিলাম। উনি একটা বিজয়ী নেতৃত্ব গেছেন, উনি ভিক্টোরিয়াস লেকচার দেবেন, একটা বিজয়ী নেতৃত্বের মতো বলবেন, এবং উনি প্রিপারেশন ভালো নিয়েছিলেন, এবং ফার্স্ট টাইম ইন দ্য পার্লামেন্টে একদম পাওয়ার পয়েন্ট দিয়ে উনি তৈরি করেছিলেন। কিন্তু উনি পট করে সেখানে এমন একটা শব্দ ব্যবহার করলেন, যে শব্দটা একটি পেশাজীবীকে ছোট করেছে। আপনার এখানে নিষিদ্ধ পল্লী বলতে কি বোঝাচ্ছিল আমি জানি না। উনি সংবিধানে এরকম কোনো কিছু বিধান নাই, কেউ কাউকে নিষিদ্ধ পল্লী করতে পারেন না। এক নিষিদ্ধ পল্লী আছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীতে আউট অফ বাউন্ড। সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে কোথাও যাওয়ার জন্য যে আউট অফ বাউন্ড করা হয়, সে নিষিদ্ধ পল্লী। কিন্তু যে প্রফেশনটা করে আসতেছে সেটা পৃথিবীতে স্বীকৃত, এবং বাংলাদেশ সরকারের তারা লাইসেন্স দিয়ে করে। সেটা আমার কাছে খারাপ মনে হতে পারে। ওল্ডেস্ট প্রফেশন, একজন যুবকের সবচেয়ে বড় প্রফেশন সোলজারিং, সৈনিকে যাওয়া একজন যুবতীর ছিল সেই পেশাটা। তিনি যেভাবে বললেন, এবং ওনার একটা কলিগকে আন্ডারমাইন করতে গিয়ে, তাকে ছোট করতে গিয়ে যে উদাহরণটা উনি টেনে আনলেন, এটা উনি নারী জাতির জন্য কলঙ্ক বয়ে আনলেন না? উনি এত বড় একটা বিজয়ী বীর হয়ে উনি এতটুকু উদারতা বলতে পারেন, উনি এক কথা বলে দিতে পারতেন, আমি নিজেকে লজ্জিত বোধ করছি আজকে এখানে কথা বলতে। এতে কি হতো না? এখন আপনি যখন একটা কাচের ঘরে থেকে বাইরে ঢিল দিবেন, তখন বুঝতে হবে আমি কে, আমার ঐতিহ্য কি, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার ফ্যামিলি কে, আমার ব্যক্তিগত পরিচয় কি, আমার সম্পর্ক ব্যক্তিগত, আমার কয়জনের সঙ্গে আমার সম্পর্ক, আমার পরিস্থিতি কয়জনের সঙ্গে জড়িত। এই প্রশ্নগুলো চলে আসতেছে। হয়তো পার্লামেন্টে বললে হয়তো কথাটা কাট হবে না, কিন্তু আজকাল আবার দেখলাম স্পিকার সাহেব অনেক কিছু কাট করে দেন, মন্ত্রীদেরকে কুখ্যাত বলা যাবে না, অখ্যাত বলা যাবে না। এখন রাজনীতি আমি কেন বলতে অ্যাচিভমেন্ট ছিল মার্চ মাসে, স্বাধীনতার মাস, বিজয়ের আমাদের এই মাসে। তা আমি শহীদ ভাইকে বলবো, রাজনীতিতে আমরা আসলে এদের বিরুদ্ধে লড়া দরকার। আমাদের তো সময় একদিকে চিন্তা করলে আর তো পাওয়ার কিছু নাই। এখন ভালো কিছু খেয়ে আরাম পাবেন না, শুয়ে আরাম পাবেন না, এখন তো দেওয়ার সময়। আসেন না আমরা একটু চেষ্টা করে দেখি, এই অপরাজনীতিবিদদের থেকে আমরা চেষ্টা করি না, শুরু করি না। আপনি শুরু করেন, আমি শুরু করি, চলেন না, আমি আর আপনি হলে দুজন হবো। শেখ শহীদুল ইসলাম, সংসদের প্রশ্ন যেহেতু তুললেন, উনি বিরোধী দল দীর্ঘদিন পরে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন, এবং সংসদ গত 2-3 দিন ধরে বেশ উত্তপ্ত, এবং সেখানে যে ভাষা, একজনের একটি শব্দ, উনি দুটো শব্দ উচ্চারণ করেছেন, কিন্তু সামগ্রিকভাবে তারা যে ভাষায় কথাবার্তা বলছেন, পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন, সেটি অনেককে আহত করে, এবং অনেকের মধ্যে শঙ্কা, আমার মধ্যেও শঙ্কা, যে এই পাল্টাপাল্টি বক্তব্য বা এই ধরনের বক্তব্য বা দেহভঙ্গি নিয়ে শেষ পর্যন্ত আবার না সংসদ ঠিক আগের মতো হয়ে যায়, অর্থাৎ কেউ আছেন কেউ নেই। দেখুন, আমি এখানে বলতে চাই যে 1991 সালে যখন আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি পদ্ধতির সরকারে প্রত্যাবর্তন করলাম, তখন থেকে আমাদের দেশে যে পার্লামেন্টগুলো হয়েছে, অনেকে বলে থাকেন
যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের দেশে চালু হয়েছে বা কিন্তু আমি দেখতে পারি যে সবগুলো পার্লামেন্টই কিন্তু অধিকাংশ সময় অকার্যকর ছিল। অকার্যকরের জন্য যে পার্লামেন্টারি গণতন্ত্র হলো একটা দুপা বিশিষ্ট জীব, যার একটি পা হলো সরকারি দল আর একটি পা হলো বিরোধী দল। এর একটি পা সবসময় খোড়া। তো সুতরাং এই পার্লামেন্টের এই সুদীর্ঘ 20 বছর 22 বছর, গত 2 বছর এখানে তত্ত্বাবধায়ক সরকারের নামে ডক্টর ফখরুদ্দিনের সরকার ছিলেন, এই 2 বছর বাদ দিলে এই 20 বছরে আমরা কোনো পার্লামেন্টকে কিন্তু এফেক্টিভ পাইনি, কার্যকর পাইনি যেভাবে থাকা উচিত ছিল। এই যে আপনি আজকে যে প্রসঙ্গটি তুললেন যে পার্লামেন্টে বিরোধী দল ফেরত এসছে, পার্লামেন্টে বিরোধী দল ফেরত এসছে কথা বলা লাগবে কেন? তাদের তো পার্লামেন্টেই থাকার কথা। বিরোধী দল তো তারা পার্লামেন্টে, তারা তো বাইরের বিরোধী দল না, পার্লামেন্টের বিরোধী দল। অতএব তাদের তো ওখানেই থাকার কথা। তবুও এটা আমিও তাদেরকে স্বাগত জানাই যে তারা দেরিতে হলেও প্রত্যাবর্তন করেছেন। এখন এই প্রত্যাবর্তনের 2টা উদ্দেশ্য আছে। যে কোনো কারণেই যে কোনো কারণে আমি উচ্চারণ করছি না, আমি বললাম যে 2টো উদ্দেশ্য আছে। আমি না হয় নাই, আমিও করতে চাই, কারণ আমি শুভকামনা করব যে পার্লামেন্ট এফেক্টিভ হবে। 83 দিন 7 দিন বা আগে করা, তাও আমি ধরে নিচ্ছি যে কিন্তু আমি এখানে সেই বিবেচনা থেকে তারা আসেননি। কিন্তু আমি এখানে যেটা বলতে চাই, যে কথা আখতারুজ্জামান সাহেব বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আমরা দেশ এবং জাতির স্বার্থে, যেখানে জনগণের সামগ্রিক স্বার্থ, আমরা কেন কতগুলো অকেশনে অন্তত এক হতে পারবো না? কেন সবাই একযোগে একটা তারস্বরে চিৎকার করতে পারবো না? আমার দেশের জয়গান গাইতে পারবো না? এটা তো মানে আমরা কেন এত, মানে সত্য কথা বলতে কি এত নিচুতে আমরা কেন যাব? আমাদের সামনে থাকবে অবারিত আকাশ, আমরা সামনের দিকে যাব। এর প্রধান কারণ আমার মনে হয় কি জানেন? আমার মনে হয়, আমি জানি না একমত হবেন কিনা, আমার মনে হয় এর প্রধান কারণ হলো আমাদের জ্ঞান এবং মানে উদারতার যে সীমাবদ্ধতা, সেটা জ্ঞানের সীমাবদ্ধতা। দেখুন, আমি একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বলতে চাই এখানে। অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন অ্যারিস্টটল, তার 2জন শিষ্য ছিল। একজনের শিষ্যের নাম ছিল আপনার প্লেটো, আর একজন হলো জোয়ান। তো এই শিষ্যদেরকে একদিন উনি বলছেন যে তোমার ক্ষুধা লাগলে তুমি কি করো? তখন ওই জোহানাদে সে বলতেছে যে কেন আমি এই যে খাবারের দোকান এখানে যাই এবং খাই, তো পেটের ক্ষুধা, ও ক্ষুধা তো কোনো ক্ষুধাই নয়। তোমার জ্ঞানের ক্ষুধা, সেটা তুমি কেমনে মিটাও? তো আমাদের এই জ্ঞানের ক্ষুধা থাকা দরকার। জ্ঞানের ক্ষুধা যদি আমাদের থাকে, তাহলে আমরা কিন্তু জ্ঞানের ক্ষুধাটাকে পারি। এবং এই জ্ঞানী হওয়ার জন্য কিন্তু প্রকৃতপক্ষে বিশাল বই পুস্তকের দরকার নাই, বিশাল একজন শিক্ষকের কাছে যাওয়ার দরকার নাই। আমাদের দরকার আমাদের পরিবেশ, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস থেকে নিজেকে শিক্ষা নেওয়া এবং আমার পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা নেওয়া। যদি আমরা সেটা করতে পারি, এই শিক্ষাটা যদি, এই জ্ঞানটা যদি আসে, মানুষ কিন্তু শিক্ষায় শিক্ষিত হয়। আমাদের আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, তাতে শিক্ষায় শিক্ষিত হয়, সার্টিফিকেট নেয়, তা সেগুলোর উদ্দেশ্য হলো চাকরি বা পার্থিব জীবনের সমৃদ্ধি। কিন্তু জ্ঞান কিন্তু ভিন্ন জিনিস। মানুষকে জ্ঞানী হতে হয় এবং জ্ঞানী হওয়ার জন্য তার সবচাইতে বড় প্রয়োজন যেটা, সেটা হলো সেলফ এডুকেশন, নিজেকে জ্ঞান আরোহণের জন্য উন্মুক্ত করা এবং করা। তো আমরা যে আমরা চাই না, আমরা যারা উপরে, আমরা মনে করি আমি সবচেয়ে পারদর্শী। বাংলাদেশে দেখেন শিল্প, আপনি যে কোনো শিল্প কলকারখানা দেখবেন যে তিনি ওই বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী বলে মনে হয়। এবং তারপরে যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনার পরে আর কে জ্ঞানের অধিকারী, তার সন্তান বা ছেলে যাকে উত্তরাধিকার মনোনয়ন করেছেন। এই যে পেশাজীবিত্বের অভাব, এই যে প্রফেশনালিজম এর অভাব, এটা কিন্তু আমাদের সব ক্ষেত্রেই অন্তরায়ের সৃষ্টি করছে। তো আমি সেজন্য বলতে চাই যে পার্লামেন্টে ওনারা ফিরেছেন, পার্লামেন্টে ওনারা থাকুন এবং আমরা আশা করব যে এই পার্লামেন্টে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বেশি আলোচনা করবেন ওনারা। অতীত নিঃসন্দেহে আমাদের গৌরবময় অতীত আছে এবং তার মধ্যে সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ, সেগুলো নিয়ে ওনারা আলোচনা করবেন বা করুন বা নাই করুন।
আমার মনে হয় যেটা। দ্বিতীয় হলো যে শুধু অতীত নিয়ে কেন, আমাদের বর্তমান নিয়ে আলোচনার অনেক কিছু আছে, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ, আলোচনার আমি অনেক সেটাই কিছু বললাম আছে। যে বর্তমান না, এমনিতেই তো আমরা ভবিষ্যৎ। জাতিগতভাবে অতীতাশ্রয়ী অনেক বেশি, জি না, অতীতাশ্রয়ী হই, কারণ অতীত আমাদের গৌরবময়, সেই জন্য সে কারণে আর বর্তমান আর ভবিষ্যতের গৌরব নিয়ে কিছু করতে পারছি না। বর্তমানের যে গৌরবগুলো, আসলে তো একটা জাতির চলার জন্য দেখেন 3টা জিনিসের দরকার। একজন ভিশনারি লিডার দরকার, যিনি স্বপ্ন দেখাতে পারেন, এবং দ্বিতীয় প্রয়োজন হলো একটা কর্মমুখর বর্তমান, ওই ভিশনটাকে অ্যাচিভ করার জন্য, ওই লক্ষ্যটাকে অর্জন করার জন্য। এবং একটা গৌরবময় অতীতেরও কিন্তু দাম আছে, কারণ হিস্ট্রি রিপিটস ইটসেলফ, আত্মপুনরাবৃত্তি কিন্তু ইতিহাসের ধর্ম। সুতরাং এক্ষেত্রে অতীতেরও দরকার আছে, কিন্তু তাই বলে অতীতের খারাপ বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সেটা আমার মোটেই নেই। বিশেষ করে আমাদের ধর্মেও কিন্তু নিষেধ আছে যে যারা প্রয়াত হয়ে যান তাদেরকে কিন্তু কিছু ভালো দিকটা শুধু বলতে হয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মৃত ব্যক্তির খারাপ দিকটি নিয়ে আলোচনা করো না, শুধু তার ভালোটি বলো। এটা কিন্তু একটা বুখারী শরীফের সহিহ হাদিস। সুতরাং আমার মনে হয় যে আমরা যদি আমাদের এই সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি, আমরা যদি সংকীর্ণ ব্যক্তি স্বার্থ, এবং আমরা যদি এই যে আমাদের মধ্যকার যে সীমাবদ্ধতাগুলো, সেইগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা যদি একটু উপরে উঠতে পারি, বাংলাদেশের আমি মনে করি যারা অনেকে হতাশ, অনেকে এই যারা মানে হতাশায় ডুবেন, আমি কিন্তু সেই দলের লোক না। আমি চাই যে আমাদের দেশ সম্ভাবনাময় দেশ, সম্ভাবনার দ্বারগুলোকে আমরা উন্মুক্ত করে দিই। আমরা চাই যে আমাদের দেশ, এখানে আমরা এমন কতগুলো কাজ করি যার দ্বারা আমরা সকলে একযোগে দেশটাকে এই দারিদ্র, নিরক্ষরতা, পশ্চাৎপদ চিন্তা, ক্ষুধা এর বাইরে নিয়ে যেতে পারি। এবং এটা সম্ভব, এটা অসম্ভব না। এবং আমি সেজন্য জনাব আখতারুজ্জামানকে ধন্যবাদ জানাই আমাকে আহ্বান জানানোর জন্য, যে আমাদের কাউকে না কাউকে এই কাজটি করতে হবে, এবং এই কাজে ঝুঁকিও থাকতে পারে, কিন্তু ঝুঁকি যিনি নেবেন তিনি যদি সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারেন, তাহলেই কিন্তু আগামীতে তিনি নেতা হিসেবে বাড়িতে হবেন। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই। দেখুন, 6 দফা তৈরি করে বঙ্গবন্ধু গিয়েছিলেন আতাউর রহমান খান সাহেবের কাছে। তাকে গিয়ে বলেছিলেন যে নেতা, শহীদ সরোবর্দী নাই, আজকে আপনি আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আপনি এই 6 দফাটা লাহোরে উত্থাপন করুন। আতাউর রহমান খান সাহেব ওইটা 2-3 বার পড়লেন, পড়ে বলতেছেন, উনি তখন বঙ্গবন্ধু তো আর বঙ্গবন্ধু হন নাই, তখন শেখ মুজিবুর রহমান, তো উনি বলতেছেন, মুজিবুর মিয়া, আপনি তো দেখি আমারে ফাঁসিতে লটকানোর ব্যবস্থা করে নিয়ে আসছেন, এটা তো আমি উত্থাপন করবই না, আপনিও করেন না। বলে আসলেন যে নেতা, জাতিটাকে তো ধ্বংস হতে দেওয়া যায় না, কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে। সেই ঝুঁকিটা বঙ্গবন্ধু নিয়েছিলেন সাহসের সঙ্গে, সেজন্যই আজকে তিনি জাতির জনক। তো আমাদেরও মধ্যে কাউকে না কাউকে কিন্তু এই ঝুঁকি নিতে হবে। এবং তিনি যে ঝুঁকি নিয়েছিলেন, তখন তার বয়স হল 45 বছর মাত্র, আমাদের বয়স তার চাইতে বেশি, অতএব আমরা ঝুঁকি নিশ্চয়ই নিতে পারি। আমাদের সেই ঝুঁকি নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি তো বললেন সংসদে বিএনপি এখন গেছে, যাওয়ার থাকারই কথা, কিন্তু আমি আরেকটু পিছনে যাব। যেখানে বিএনপির বর্তমান সবচেয়ে বড় দাবি হল 90 দিনের আলটিমেটাম। 90 দিনের মধ্যে যদি সরকার তাদের দাবি না মানে, তাহলে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন, বৃহত্তর কর্মসূচি দিয়েছেন। আচ্ছা, এখন কদিন আগেও তারা বলেছে 12 মার্চে একটা কর্মসূচি দিয়েছিলেন। এখন এই 83 দিনে যদি তারা সংসদে না যেত, দেখেন সরকার কিভাবে শুধু ট্যাপ করেছে। 12 মার্চে যখন অনুষ্ঠান প্রোগ্রাম দিয়েছে, তখন কিন্তু সংসদ কিন্তু এই সেশন শেষে যাওয়ার কথা ছিল 17 মার্চে, শেষে যাওয়ার কথা ছিল, বাড়িয়ে দিল সরকার, এটাকে বাড়িয়ে দিল 29শে মার্চ। কেন বাড়িয়ে দিল? 29শে মার্চের মধ্যে বেগম খালেদা জিয়া সহ সবার এমপিগিরি চলে যাবে। অর্থাৎ যদি এই তারিখে না আসে, তাহলে তোমার সদস্যগিরি শেষ। উনি কিন্তু 12 মার্চের প্রোগ্রাম পুরা ঘুরে ফেললেন, শান্তিপূর্ণ করে ফেললেন। এই যে রাজনৈতিক মায়ের খাওয়া,
আপনি দেখেন পার্লামেন্টে আসছেন, প্রথম দিনে 2 জন ইয়াং প্লেয়ার দিয়ে আপনি ওপেনিং করলেন। এই ধরনের একটা পার্লামেন্টে ফিরে এসে বক্তব্যটা শুরু হবে তো উপর থেকে, লিডার অফ দ্য অপোজিশনের নেতা নির্ধারণ থেকে নেতৃত্বে শুরু হবে, অথবা চিফ হুইপ। স্পিকার চিফ হুইপকে বলেছিলেন বলে স্পিকার আমি শুনলাম বলছিলেন ওই দিন যে চিফ হুইপকে, বিরোধী দলের চিফ হুইপকে আপনার অনুরোধ করেছিলেন যে সিনিয়রদের আপনি দিন। সেটা বললাম, সেখানে এসে 2 জন এমপি, সেই কথাটাই উনি বলছেন। এবং দেখেন 2 জন এমপি এসে কি করলেন, 2 জন এমপি কিন্তু সকল দায় দায়িত্ব স্বীকার করে নিলেন। এই যে দেখেন এনি বক্তব্য দিয়ে কি বললো যে ইসলামাবাদের সুপ্রিম কোর্টের রায়টা পড়ার জন্য। আর এবার সুপ্রিম কোর্টে কে কি বলছে না বলছে এই প্রশ্নটা তুমি নিয়ে আসলে কেন? কে প্রাচীন কি বলে উল্টা বলতে পারতো যেটা সাবজুডিস ব্যাপার, ওটা আলোচনা করা উচিত। পাকিস্তানের সুপ্রিম কোর্টে কে কি বলেছে এটা বাংলাদেশের রাজনীতির বিষয়বস্তু নয়। যদি তোমাদের কাছে কোনো প্রমাণ থাকে সেই বিষয়ে আমি যাবো না, আলোচনায় যাব না। সেখানে কি বললেন, বিএনপির নাম বলে নাই। তাহলে যদি বিএনপির নাম না বলে থাকে, খালেদা জিয়ার নাম বলে, বিএনপি খালেদার নাম বলে নাই, আর যদি নাও বলে থাকে তাহলে বলে দিলেন যে আগামীতে বলতে, তার মানে আপনি তুমি ধরে দিলেন। তারপরে আমাদের মহিলা এমপি রানু যে বক্তব্য শুরু করলেন, এই বক্তব্যটা কিন্তু সে এর চেয়ে বড় কঠিন ভাবে বলতে পারতেন হেসে খেলে, চেহারার মধ্যে আক্রমণাত্মক ভাব আনা দরকার ছিল না। ব্রিটিশ পার্লামেন্টে একটা সুন্দর চুটকি আছে, জোক আছে, এটা অনেকে বলে যে কোন এক প্রাইম মিনিস্টার নাকি 3 বার কথা মানে বলতে বলছে আই কনসিভ and she said thrice I conceive। মানে মহিলা এমপি দাঁড়ায় বলছে, লর্ড, যে আমাদের প্রাইম মিনিস্টার 3 বার কনসিভ করেও কুড নট গিভ এ বার্থ অফ এ চাইল্ড, বাট I have conceived once and given a birth of a son। তো এখন দ্যাট ইজ এ জোক। কদিন আগে আমরা ইন্ডিয়ান পার্লামেন্টে দেখেছি, যখন আপনার ওই যে বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদের বিরুদ্ধে ওই যে গরুর ভুসি চুরি করার নিয়ে অভিযোগ আসলো, সেই অভিযোগ নিয়ে অনেক তোলপাড় হলো। সে দাঁড়ায় পার্লামেন্টে দিব্যি বলতেছে, আরে হাম তো ভুসিয়া চুরি কিয়া রে, হাম তো মাখন চুরি নেই কিয়া। অর্থাৎ কৃষ্ণকে তারা সেখানে নিয়ে আসলো, কৃষ্ণ মাখন চুরি করতো, সেই পার্লামেন্টে দাঁড়ায় বলছে হাম তো ভুসিয়া চুরি কিয়া, হাম তো মাখন চুরি নেই কিয়া রে। তার মানে কোন জায়গা থেকে কোথায় তারা নিয়ে যাচ্ছে? অর্থাৎ মাখন চুরিও তো একটা অপরাধ, এবং কৃষ্ণ মাখন চুরি করে খেতে তো সবাই এটা জনশ্রুতি। এখন পার্লামেন্টে অনেক কঠিন কঠিন কথা হেসে হেসে বলা যায়, বিকজ পার্লামেন্ট ইজ এ প্লেস অফ উইটস। এখানে উইজডম, জ্ঞান দিয়ে কথা বলবেন। এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কথা বলে আসে, যে আঘাত না করে। এটা সিম্পল বলে দিতে পারে যে এখন পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলেছে বেগম খালেদা টাকা নিয়েছে, তার যদি ভারত সুপ্রিম কোর্ট বলে শেখ হাসিনা টাকা নিয়েছে, তা আমরা কি ভারতের দিকে দৌড়াবো? অভিযোগটা কি চলে আসতো না? কিন্তু না এনে কি করলেন উনি এই যে ধরেন আপনারও এক ভাগ্নাবোধ আছে বিরোধী দলে, আমাদের ব্যক্তিগত না হলেও, এখন তার এন্টায়ার ফ্যামিলিটা ইনভলভ উইথ দ্য পাওয়ার হাউস। আমরা একজন এমপি আমাদের বিরোধী দল, কিন্তু বিরোধী দলে কি হচ্ছে না হচ্ছে এভরিথিং উইথ নো টাইম ইট রিচ টু দ্য প্রাইম মিনিস্টার। এবং সে যতবার না বিরোধী নেতার সঙ্গে কথা বলে, তার চেয়ে বেশিরভাগ কথা বলে প্রাইম মিনিস্টারের সঙ্গে। অথচ এরা বক্তৃতা দেয়, সেটা কি মানে অন রেকর্ড আপনি বলছেন কি? অন রেকর্ড আসলে বলেন, আমাকে রিমান্ডে নিয়ে যে পিড়ে দেন, আমি বলে দেবো না। ইন্টিগ্রিটি থাকলে তিনি তো নাও বলতে পারেন। শুনেন, ইন্টিগ্রিটি থাকলে নাও বলতে পারেন, তার তো আমরা তো আমরা দেশ থেকে তো হাওয়া হয়ে আসি নাই। শুনেন, উনি যে সমস্ত বক্তৃতা পার্লামেন্টে দিয়েছে এই পর্যন্ত, এই বক্তৃতা অন্য কেউ দেখতো, এই বক্তব্য অন্য কেউ দেখ, তার কি অবস্থা হয়? এই যে আজকে এই পার্লামেন্টে বক্তৃতা দিল, পিন ড্রপ সাইলেন্ট। আওয়ামী লীগের কোন লোক প্রতিবাদ করলেন না। সে তুফাইল আহমেদকে ডাইরেক্টলি বললো যে ওখানে সে চাঁদাবাজি করে। তুফাইল আহমেদ দাঁড়ায় তো বললেন না, পয়েন্ট অফ এই পার্সোনাল এক্সপ্লেনেশনে বলে শহীদ সাহেব কই, তো তুফাইল সাহেব তুফাইল আহমদের মতো লোককে বললো যে চাঁদাবাজি যা করেন ওই তুফাইল সাহেব জানেন, ওখানে কোন টেন্ডারবাজি হয় না, কিছু হয় না, এটা যা হয় যা সবকিছু তুফাইল সাহেব জানেন, এটা ঢাকা থেকে হয়, ভোলা হয় না। এই বক্তব্যের পরে আওয়ামী লীগের কেউ এবং তুফাইল সাহেবকে পয়েন্ট অফ অর্ডার দাঁড়ালো, এই বক্তব্যটা বিএনপি অন্য কেউ দিয়ে দেখতো কি অবস্থা হয়। এই কথাগুলো কেন বলছি আপনি মনে করেন, আমাদের কদিন আগে একটা কি ওই যে প্রধান সাহেব, উনি এক বক্তব্য দিয়ে বললেন আমাদের বেগম খালেদা জিয়ার মঞ্চে দাঁড়িয়ে
চিরকুমারী বেগম খালেদা জিয়া। তাকে ওই মুহূর্তে ঘাট ধরে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার মতো একটা লোক ছিল না বিএনপি। চিরকুমারী তিলকওয়ালা। চিন্তা করেন, সে খালেদা জিয়া একবার না দুইবার বললো, তারপরে সবাই হাসলেন, মানে সেই ওই প্রধান কি একটা সিট দিতে পারবে? ঢাকা আসরে একটি মিছিল লিড করতে পারবে? ঢাকা আসরে 1 মিনিটের জন্য সে কোনো জায়গায় দাঁড়াতে পারবে? অথচ তার সঙ্গে মাতাত করতেছেন কেন? কি কারণে? গোপালগঞ্জের একজন নিয়েছেন আপনি, কি এক জাতীয় পার্টির এক নেতা, সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিতে পারবে? জাতীয় পার্টি না, না, জাতীয় পার্টির না, ওটা আপনাদের দলেরই ছিল। এই বিএনপি কি একটা আছে বুঝছেন না? এখন চিন্তা করেন, পারবে? তো এই যে রাজনৈতিক লোক, ন্যাশনাল পিপলস পার্টি, হ্যাঁ, এই যে আমাদের রাজনৈতিক নেতাদের এই যে ব্যাংক্রাপসি হচ্ছে, এই যে বড় বড় নেতারা এখন এই সময় নেতাদের সম্বন্ধে কথা বলতে ভয় করে, কারণ তাদের এত কিছু মাস্তান থাকে, তারা রাস্তায় ঘাটে মানুষকে যে কোনো ভাবে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। অথচ নিজেদের মধ্যে আক্রমণ করতে পারে, কিন্তু বাইরে তারা কিছু করতে পারে না। এবং আজকে আমরা মনে করি রাজনীতিকে এদের হাত থেকে মুক্ত করতে হবে। আজকে আপনি যে জিনিসটা বললেন, যে কালচারের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, আসলে রাজনীতিবিদরা তো জ্ঞানের কথাই বলবেন। তারা তো সামনের দিকে কথা বলবে, অতীত নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। অতীত যারা ছিল তারা আমার চেয়ে বড় নেতা, এটা এর চেয়ে বড় দুঃখ তো আমার কাছে নাই। আমি তাদের চেয়ে বড় হতে পারতেছি না, এটাই তো আমার একটা হাঙ্গারনেস, এটাই তো আমার ক্ষুধা, যে আমি এখন ওদেরকে অতিক্রম করতে পারছি না। এই অতীত তো আমাকে তাড়িত করবে, অতীত তো আমার সামনের দিকে নিয়ে যাবে। আমি তো আমার সারা জীবনই চেষ্টা হবে, আই শুড বি বেটার দেন দ্য পাস্ট। ইন্দিরা গান্ধী তার ইচ্ছাই ছিল বাপের নামটাকে উপরে উঠার। এই যে জিনিসগুলা আজকে আমাদের রাজনীতিতে অতীতে দেখেন, আপনি জর্জ বুশের ছেলে জুনিয়র বুশ প্রেসিডেন্ট হয়েছে, কয়বার তো বাপের নাম নিয়েছে? সে তো বাপের চেয়ে বেটার প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছে। আজকে বিভিন্ন দেশে দেখেন, কিন্তু আমাদের রাজনীতিতে এই যে জ্ঞানহীন, শিক্ষাহীন, চাটুকার বেষ্টিত নেতা নেত্রী, আপনি সংসদে প্রাইম মিনিস্টার কেন একটা ছোট্ট রুলিং দিতে পারেন না যে সংসদে কোন বক্তৃতা, স্পিকার না আমি বলছি প্রধানমন্ত্রী, ruling, স্পিকার বলে তো মিসআন্ডারস্টুড হবে। না, ruling এর প্রধানমন্ত্রী বলে দিবে যে সংসদে আমার নামে কোনো নারা দিবা না, আমার স্তুতি তোমাদের গাইতে হবে না, আমার নাম তোমার নিবা না। কেন নিতে হবে তার নাম বারবার? সংসদের মেম্বার অফ পার্লামেন্টে যে বক্তব্য দিবে সেই বক্তব্যগুলোকে আইনের চোখেও চ্যালেঞ্জ করা যাবে না। তো পার্লামেন্টের মেম্বাররা কেন কথায় কথায় আমার নেত্রী এই সেই এইগুলো দিয়ে মানুষ হাসে, বাচ্চা ছেলেরা হাসে। আপনি টেলিভিশনে বসে দেখেন কে কি বলে। আমাদের নেতা নেত্রীদের কার্যকলাপ যদি আমাদের প্রজন্মের কাছে হাস্যরসিক করা হয়ে যায়, তাহলে রাজনীতিবিদ হিসাবে আমরা মাইর খাই, রাজনীতি মাইর খায়। আমাদের চেষ্টা করতে হবে রাজনীতি আগায় নিয়ে যেতে হবে। আজকে বাংলাদেশ একটা ছোট্ট প্রাদেশিক প্রদেশ, আজকে দেশে রূপান্তরিত হয়েছে। এখানে 16-17 কোটি দেশের মানুষ। এই মানুষদেরকে আগামী দিনে স্বপ্ন দেখাতে না পারলে, তাদেরকে স্বাবলম্বী করতে না পারলে, তাদেরকে যদি অর্জনগুলো তাদেরকে পৌঁছাতে না পারে, আমার তো মনে হয় না আমাদের অস্তিত্ব থাকবে। আমরা কোথাও রক্ষা পাবো না, আমাদেরকে আগামী প্রজন্ম ক্ষমা করবে না। জি, শেখ শহীদুল ইসলাম। আমি জনাব আখতারুজ্জামানের একটি কথা থেকে শুরু করতে চাই আমার বক্তব্য, যে রাজনীতির মার খাওয়া। রাজনীতি কিন্তু এজন্যই আমাদের দেশে মার খেয়েছে। আমরা দেখতে পাই যে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আজকের এই বাংলাদেশ, এটি কিন্তু কোনো এমন একটা বাংলাদেশ নয় এটা যে এখানে কোনো সামন্ত প্রভু বা রাজতন্ত্র কায়েম হয়েছে। রাজতন্ত্রে রাষ্ট্রের নাগরিকদের বলা হয় প্রজা, প্রজার অধিকার থাকে না, কিন্তু প্রজার দায়িত্ব থাকে খাজনা দেওয়া, রাজার আদেশ মান্য করা ইত্যাদি। কিন্তু নাগরিক কিন্তু আমাদের এই প্রজাতন্ত্রে তাদেরকে বলা হয় নাগরিক, তারা কিন্তু আর প্রজা না। যদিও প্রজাতন্ত্র বলা হয়েছে, কিন্তু তারা কিন্তু নাগরিক। নাগরিকের কিন্তু 3টি অধিকার আমাদের সার্বজনীনভাবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সব বিশ্বের ইতিহাস সবকিছু স্বীকার করে। এই 3টি অধিকার হলো যে সে তার পছন্দ মতন ব্যক্তিকে সরকারে বসাতে পারে, অর্থাৎ ভোটদানের ক্ষমতা, তার নাগরিক অধিকার প্রয়োগের ক্ষমতা। দ্বিতীয় অধিকার যেটি তার থাকে সেটি হলো যে সে কর প্রদান করবে, কিন্তু এই কর কোথায় ব্যয় হলো রাষ্ট্রের, এটার জবাবদিহি কিন্তু
সরকারকে তাদের কাছে করতে হবে, কারণ এটা জনগণের আর তৃতীয় নম্বর হলো যে তার অধিকারকে খর্ব করে এমন কোনো কিছু করা যাবে না। এটা কিন্তু নাগরিকের একদম বেসিক, যেটা সংবিধান লেখা না থাকলেও ইনহারেন্ট পাওয়ার অফ দ্য সিটিজেন্স এটা থাকবে, কারণ এই নাগরিকরাই কিন্তু একজন একজন করে রাষ্ট্রটাকে তৈরি করে এবং সেই রাষ্ট্রটা হলো সার্বভৌম। সুতরাং এই সার্বভৌম ক্ষমতার তিনিই কিন্তু মালিক। সুতরাং এই যে রাজনীতি যখন মার খায় তখন কাদের অ্যাডভান্টেজ হয়, যে অরাজনৈতিক শক্তি যারা থাকে তারা কিন্তু তখন এই রাজনীতিবিদদের উপরে চলে আসে, কারণ রাজনীতি মার খেলে রাজনীতিবিদরা তাদের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান, তাদের উপরে বেশি নির্ভরশীল হয়ে যান। এই কারণে আমার যতদূর মনে পড়ে এই প্লেটোর রিপাবলিকেই আছে এই কথাটি, যে এই কারণেই বলা হয় যে রাষ্ট্রের মূল মালিকানা নাগরিকদের এবং সরকারের দায়িত্ব হলো নাগরিকদের এই অধিকারগুলিকে রক্ষা করা এবং তাদের কল্যাণ সাধন করা। তো আজকে আমরা যদি মনে করি যে আমাদের এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আমি এইতে বিশ্বাস করি যে কোনো একক ব্যক্তির চেষ্টা বা একক গোষ্ঠীর চেষ্টায় কিন্তু এই দেশ গড়ে তোলা যাবে না। সেজন্যই বঙ্গবন্ধু কিন্তু 1971 সালে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, তার জন্যই কিন্তু বাংলাদেশ আজকে স্বাধীন সার্বভৌম হয়েছে। এবং যখনই একটা জাতিকে জাগ্রত করতে হয় তখনই কিন্তু জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টায় সকলকে সামিল হতে হয়, এবং এই সামিল হতে গেলেই কিন্তু আমাদের দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার প্রথম শর্তই হলো কিন্তু যে কতটা বৃহত্তর একটা ঐক্য গড়ে তোলা যায়। আজকে যে কথা জনাব আখতারুজ্জামান বলেছেন, একটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, একটা গোষ্ঠীর অভ্যন্তরীণ কিছু ব্যাপার তিনি এখানে আলোচনা করেছেন, এবং এর মধ্য দিয়ে তার আলোচনার মধ্য দিয়েই তাদের দেউলিয়ত্বর প্রমাণ ফুটে উঠেছে, তাই না? তো আমি সেজন্য মনে করি যে দেখুন, আমাদের দেশকে যে যাই বলুক, আলটিমেটলি কিছুদিন কেউ ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে রাজনীতিবিদরাই দেশকে শাসন এবং এই রাজনীতিবিদদের যদি দেশকে শাসন করতে হয় তাহলে কিন্তু অনেক কথা বললেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকছে যে আপনি কি বিএনপির হয়ে কথা বললেন কিনা, বা যেভাবে আপনি কথা বলছেন তাতে করে আগামী দিনে বিএনপি রাজনীতিতে আপনার পক্ষে থাকা সম্ভব হবে কিনা, বা আগামীতে নির্বাচন করা সম্ভব হবে কিনা? এটা আমার ব্যক্তিগত জিনিসটা প্রশ্ন করেছেন। আসলে আমি বিএনপি করি, বিএনপি আমার রাজনৈতিক দল। বর্তমানে বিএনপি রাজনৈতিক নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে অগণতান্ত্রিক ভাবে। এই নেতৃত্বকে আমি চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করাতে চাই, চ্যালেঞ্জ দিতে চাই। তারা যেভাবে নেতৃত্বটাকে অধিষ্ঠিত হয়েছে বা এখনো আছে ক্ষমতায়, সেটি বৈধ নয়। হয়তো আজকে পিপলস পারসেপশনে বা ক্যারিসমেটিক কোনো কারণে তারা লিডারশিপ, তো তাকে কে মারিয়েছেন এটা? আমি আজকে যে কথাগুলো বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে যদি সংসদ নির্বাচনে জয়লাভ করতে হলে 2/3 মেজরিটি লাগবে, বা সিম্পল মেজরিটি হয় 50% বেশি পাস করতে হলে 150 এমপি লাগবে। সেই 150 এমপি 151 ম্যাজিক ফিগার 151 লাগবে। 151 জন্য বোধহয় বাংলাদেশে আমেরিকান ফ্যাক্টর। বিএনপি রাজনীতিতে বর্তমানে ভবিষ্যতে 151 করতে হলে আমাকে হিসাব করে 151 করতে হবে। এটি যদি করতে না পারি তাহলে আমার রাজনীতিতে কোনো কিন্তু 151 হিসাব করবেন কেন? তারা তো 2/3 আসনও জয়ী হয়েছেন এর আগের বার, আবার 2/3 হেরেছেও, শাসনও পেয়েছে, আরো বেশি হয়েছে। কাজে এখানে যদি রাজনীতি যদি মনে করেন যে আপনার ইচ্ছা মতো সবকিছু হয়ে যাবে, এখানে আপনি 151 আপনি যে কথা বলছেন বিএনপি এখন কি হচ্ছে? বিএনপিতে যদি এখন প্রধানের মতো লোকেরা, নীলুর মতো লোকেরা, এরা এসে রাজনীতি প্রাধান্য বিস্তার করে, জেনারেল ইব্রাহিমের মতো লোক, যিনি কত লক্ষভাবে খালেদা জিয়াকে আপনি অনুষ্ঠানে গালাগালি করেছে বলেন, এবং এমন বলেছেন বেগম খালেদা হাসিনা আমাকে ক্ষমা করুন, এভাবে টেলিভিশন দিয়ে তাকিয়ে উনি বলেছেন। তো উনি এখন উনিকে মঞ্চে বলতে পারে কেন পারে না, বেগম খালেদা জিয়া জাতিকে আপনি ক্ষমা করুন? এই জন্য আমি তো আপনি এই টেলিভিশনে বলছে, চ্যানেলাই বলছে সময় এবং রাজনৈতিক কৌশল। এরা হলো সুবিধাবাদী। যারা সময় রাজনৈতিক কৌশলের কথা বলে তারা রাজনীতিবিদ নয়, তারা সুবিধাবাদী। রাজনীতিতে শুনেন, রাজনীতিতে পাওয়ার সম্মান খুবই কাছে,
কিন্তু অনেক লোক হারিয়ে গেছে, পায় নাই, ভুল পথে গিয়ে তারা হারিয়ে গেছে। আজকে রাজনীতিতে শুনে ক্ষমতা আহরণ করা যায়। আমি এখন ব্যক্তিগতভাবে যাবো না, শহীদ বেগের একটা প্রশ্ন যদি করি, শেখ শহীদ একটা প্রশ্ন যদি করি, উনি একসময় মতো ভেবেছিলেন এরশাদের কাছে গিয়ে অনেক কিছু করবেন। আজকে তো ওনার এই শেষ বয়সে এসে ওনাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, ওনার ভিতরে কান্না আছে, কষ্ট আছে, উনি সফল হতে পারেন নাই। এই যে সফল বলতে কি না, সফল এই বলছি কেন বলছি, বাংলাদেশের রাজনীতিতে সফল বলা তো মানে হচ্ছে না, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, না, এগুলো তো উনি হয়েছেন। এটা সফলতা নয়, এটা সফলতা নয়। তাহলে যেই বঙ্গবন্ধু এর বাইরে বাংলাদেশের কতজন রাজনীতিক সফলতা বলতে আপনি অন্য যেটি বোঝা উচিত সেটি কতজন? আমি জানি না কতজন। তো আমাকে একজন হতে অসুবিধা কোথায়? আরেকজন নাই, তাই বলে আমাকে একজন হতে অসুবিধা কোথায় বলেন? আমি কিন্তু একজন হই না, একজন হয়ে মৃত্যুবরণ করি। এই দেশে মধু অনেক পাবেন, কিন্তু একজন। আমি আরেকটা বিষয়, আমি নাগরিক কথা উঠলাম, আমাকে একটা বিষয়, একটা নাগরিক সম্প্রতি আমি দেখলাম, আজকে দেখলাম সেক্রেটারিয়েটের উল্টা দিকে একটা বড় সাইনবোর্ড, আপনি বোধহয় খেয়াল করেছেন। আমি ওইদিকে যাইনি। সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোলিং সেন্টার, বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কবে থেকে জনগণকে কমান্ড করা শুরু করলো? হাউ ইট ক্যান বিকাম সেন্ট্রাল কমান্ড? বিকজ ইভেন মেট্রোপলিটন এবং আমার পুলিশ অ্যাক্টও, পুলিশ রুলসও কোথাও আমি জনগণকে কমান্ড করতে বলতে পারবো না। না, ওইটা আপনার না, এখন আসে কমান্ড হলো মিলিটারি ওয়ার্ড, টেলিকমিউনিকেশনের জন্য করেছে। যাই কিছু, শব্দটা তো কমান্ড। এখানে আপনি কাকে কমান্ড করবেন? আপনি কি কাউকে বলতে পারবেন ডানে যান বা বাঁয়ে যান? পুলিশের কাজ হলো ডানে যাওয়া যদি নিষিদ্ধ থাকে, তার যে ডানে যাবে তাকে প্রসিকিউশন নিয়ে আসে। পুলিশ তো বলতে পারবে না ডানে। কাজে এই বিষয়গুলো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো, যে কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারেন, নাগরিক অধিকারের সঙ্গে ভয়ের সঙ্গে আছে। কাজে সবশেষে আমি একটা কথা বলি, সুজুল্লাহকে বলি, রাজনীতিতে সবাই মন্ত্রী এমপি হওয়ার জন্য জন্মগ্রহণ করে না। আর আপনি যে জিনিসটা চাচ্ছেন একজন হওয়ার না, তা আমি কেন একজন হতে পারবো না? চলেন না চেষ্টা করি। এবং শহীদ ভাইকে বলছি, আসেন না আমি 2 হই, আপনি এখন। জিল্লু ভাইকে অনুরোধ করবো, আসেন না আপনি এখন, শহীদ ভাই 2 হোক, আমি 3 হই, এভাবে আসেন না, আমরা এক এক করে বাড়াতে থাকি। চলেন শুরু করি। না, রাজনীতি ছাড়া তো কেউ না আমরা। রাজনীতি চলেন শুরু করি। এই দেশের মানুষকে আমরা আহ্বান জানাই, আসেন না আমরা শুরু করি, সৎ পথে চলো, রাজনীতি শুরু করি। তো আমি আপনার কথা ধরেই বলতে চাই যে আমাদের এই জাতি, আমি যেটা বলেছিলাম প্রথমে, যে আমি কিন্তু নৈরাশ্যবাদীদের দলে নয়, আমি আশাবাদীদের দলে। এবং আমি আশা করি যে আমাদের দেশ একদিন এই সব পশ্চাৎপদ চিন্তা এবং ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের জনগণকে নিয়ে আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারবো। পবিত্র কোরআন শরীফের একটা আয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সূরা দোহাতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল-উলা, যার অনুবাদ কবি গোলাম মোস্তফা করেছেন, অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ। আমরা আশা করি যে আমরা, আপনি, আমি আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে এভাবে যদি আরো কিছু লোকজন জড়ো হয়ে আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে আমরা শুরু করি, অ্যাডমিরাল খুরশেদ আলম যদি একক প্রচেষ্টায় আজকে বাংলাদেশ সরকারকে বিজয় নিয়ে যেতে পারছে, সমুদ্র জয় করতে পারছে, আসেন না ব্র্যাভো খুরশিদ আলম, আসেন না খুরশিদ আলমের পক্ষে আমরা এগিয়ে যাই, আরো খুরশিদ আলম তৈরি করি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয়মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়, আপনি তৃতীয়মাত্রা.com 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রায় আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের মারা দুটোই, বুধবার দুপুর 11:30টায় এবং শুক্রবার দুপুর 12:30টায় দেখবার আমন্ত্রণ রইল। মেজর আখতারুজ্জামান এবং শেখ শহীদুল ইসলাম সংগঠন। দর্শক মন্ডলী, আমরা কথা বলছিলাম যে সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে মায়ানমারের সঙ্গে যে বিরোধ এবং সেই বিরোধের যে আইনি প্রক্রিয়া নিষ্পত্তি, বাংলাদেশের পক্ষে এসে রায়, এটিতে আমরা গর্বিত এবং যারা এর জন্য সংশ্লিষ্ট ছিলেন এর সঙ্গে এই প্রক্রিয়ায়, তাদের প্রত্যেককে আমাদের ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে এই সমুদ্রের নিচে যে সব সম্পদ রয়েছে সেই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের বাংলাদেশ নৌবাহিনীকে শক্তিশালী করা দরকার, আমাদের দক্ষ জনবল তৈরি করা দরকার, এই বিষয়ে টেকনিক্যাল হ্যান্ডস তৈরি করা দরকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে কোর্স চালু করা দরকার। এইসব বিষয়ে আমার অতিথিরা বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভেবে দেখবেন। জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল
যোগ দিয়েছে এবং তাদের এই যোগদান যেন আবার তাদের বর্জনে ভবিষ্যতে না যায়, বর্জনের দিকে না যায়, এটি আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমরা আশা করব যেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক সহ নানা বিষয়ে তারা সংসদীয় পদ্ধতির ভিতরে থেকে নিষ্পত্তি করবেন। তবে সংসদ সদস্যরা যে ভাষায় কথাবার্তা বলেন, যে দেহভঙ্গি তারা প্রদর্শন করেন, সেগুলো থেকে তাদের বিরত থাকা রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।